আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাত্র দুটি টপিক বা দুটি নিয়মের মাধ্যমে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা শিখাবো, যাতে তোমরা সেন্টেন্সগুলো যথার্থভাবে ইজিলি ভাবে খুবই সুন্দরভাবে তৈরি করতে পারো। এখানে আমরা খেয়াল করি দুটি বিষয়, যে এখানে হ্যাভ এবং হ্যাজ একই গ্রুপের ভার্ব। হ্যাঁ, হ্যাভ হ্যাজ যখন মেন ভার্ব হিসেবে আসে তখন এর অর্থ হয় আছে। আবার দেয়ার ইজ, দেয়ার আর এগুলোও মানে আছে। তাহলে এই দেয়ার ইজ মানেও আছে, হ্যাভ মানেও আছে। এই যে পার্থক্য, কখন আমরা দেয়ার ইজ ব্যবহার করব আর কখন হ্যাভ ব্যবহার করব বা হ্যাজ ব্যবহার করব, আছে অর্থ দুটোই। তাহলে কখন কোনটি ব্যবহার করব এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে এখন আমি ক্লিয়ার করব। আমরা একটু প্রথমে হ্যাভ হ্যাজ এর বিষয়টি জানি। হ্যাভ হ্যাজ মানে আছে, হ্যাভ হ্যাজ মানে কি আছে, হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। তো বিষয়টি হলো যে হ্যাভ অর্থ এবং হ্যাজ অর্থ আছে কখন দেয়, যখন সে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। সেন্টেন্সের ভিতরে যখন হ্যাভ এবং হ্যাজ মেন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন হ্যাভ এবং হ্যাজ এর মানে আছে অর্থ দেয়। কিন্তু যদি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে হ্যাভ অর্থ আছে হয় না। যেমন একটি উদাহরণ দিই, যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এখানে কোনো আছে অর্থ আছে কি? নাই। এভাবে যদি বলি আবার যে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এই যে এখানে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানে কি বোঝাচ্ছে? তাহলে এখানে বোঝাচ্ছে যে আমার অধিকারে একটি কলম আছে। এখানে হ্যাভ শব্দটি, এখানে হ্যাভ শব্দটি মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভ শব্দটি কি মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হলে এরপরে আরেকটি মেন ভার্ব থাকতো, কিন্তু সেখানে সেই ভার্বটি নেই। এখানে হ্যাভ নিজেই হচ্ছে মেন ভার্ব। তাহলে যখন হ্যাভ এবং হ্যাজ মেন ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন এর অর্থ হবে আছে। এখন হ্যাভ এবং হ্যাজ দিয়ে কোন ধরনের বাক্যগুলো তৈরি করা যায়, হ্যাভ কার কোন সাবজেক্টগুলোর পরে বসবে, হ্যাজ কোন সাবজেক্টগুলোর পরে বসবে, আমি বোর্ডে ক্লিয়ার এখানে উল্লেখ করে দিয়েছি। দেখো, আই উই ইউ দে, আই উই ইউ দে এবং নেম, নেম যদি প্লুরাল নাম হয় অর্থাৎ একাধিক নামবাচক শব্দ হয়, এটা আমরা উল্লেখ করতে পারি। যদি একাধিক নেমস, একাধিক নামবাচক শব্দ হয় তাহলে তারপরে হ্যাভ হবে। তাহলে আই উই ইউ দে এবং নেমস অনেকগুলো নাম যদি বোঝায় একসাথে, সাবজেক্টের জায়গায় যদি অনেকগুলো নাম ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। তাহলে দেখি, আই হ্যাভ এ পেন, উই হ্যাভ এ কার, এভাবে বলতে পারি আমরা। ইউ হ্যাভ এ বুক। তাহলে এভাবে আমরা এই সাবজেক্টগুলো দিয়ে আমরা যখন ব্যবহার করব হ্যাভ, হ্যাভ শব্দটি হ্যাভ মেন ভার্ব হিসেবে ব্যবহার করব এই সাবজেক্টগুলোর পরে। আর নিচে যে সাবজেক্টগুলো আমরা দেখছি এই সাবজেক্টগুলোর পরে আমরা হ্যাজ মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। হি মানে কি সে, সি মানেও সে, কিন্তু হি শব্দটি প্রোনাউনটি ব্যবহার করা হয় পুরুষবাচকের ক্ষেত্রে। অর্থাৎ যদি ব্যক্তি বা সাবজেক্ট যদি পুরুষবাচক হয় এবং সি যদি স্ত্রীবাচক হয় তাহলে সি ব্যবহার করা হয়। হি পুরুষবাচকের ক্ষেত্রে হি এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে সি, এটা তোমরা বুঝো। তারপরে নেম যদি একজন নাম বোঝায়, যেমন রোহিত অথবা করিম অথবা অন্য কোনো নাম, একজন যদি বোঝায়, সাবজেক্টের জায়গায় যদি একটি মাত্র নাম থাকে সেই ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করব। ইট, কোন বস্তুর পরিবর্তে যদি ইট আসে সেই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে আমরা হ্যাভ হ্যাজের কোথায় হ্যাভ হবে কোথায় হ্যাজ হবে বিষয়টি আমরা ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা যদি এগুলো দিয়ে বাক্য তৈরি করি যে আমরা আয়ের পরে হ্যাভ রাখবো, তারপরে একটি অবজেক্ট দিয়ে দেবো বা একটি নাউন দিয়ে দেবো, তাহলে আমাদের অনেক বাক্য হয়ে যাবে। আই দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়। যেমন বলতে পারি আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ কার, উই হ্যাভ এ ফুটবল, আমাদের একটি ফুটবল আছে। ইউ ইউ হ্যাভ এ কাউ, তোমার একটি গরু আছে। দে হ্যাভ, তাদের আছে কি আছে, দে হ্যাভ এ পন্ড, তাদের একটি পুকুর আছে। তাহলে এভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। হ্যাঁ, তারপরে হি হ্যাজ, he has a cow, he has a cow, he has a cow, এর মানে কি তার একটি কি আছে, গরু আছে। তাহলে এই কাউ এর জায়গায় আমরা শুধু নাউন বসিয়ে দেব এবং হি হ্যাজ তো থাকবে। তাহলে হি হ্যাজ এ কাউ, হি হ্যাজ এ গড, হি হ্যাজ এ পেন, হি হ্যাজ এ বুক। কি অনেকগুলো বাক্য তৈরি হয় না, যে তার আছে একটি গরু, তার আছে একটি ছাগল, তার আছে একটি দিতে পারি যে হি হ্যাজ এ হর্স, তার আছে একটি ঘোড়া।
তাহলে এভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এভাবে হি সি দিয়ে অর্থাৎ নামবাচক শব্দ যদি আমি এখানে রহিম বসিয়ে দিতে পারি, যে রহিম হ্যাজ এ কাউ, রহিম হ্যাজ এ পেন, রহিম হ্যাজ এ হাউস, রহিম হ্যাজ এ বিল্ডিং, রহিমের একটি বিল্ডিং আছে। তাহলে এভাবে আমরা অনেকগুলো এই হ্যাভ হ্যাজ দিয়ে বাক্য তৈরি করতে পারি। হ্যাঁ, তাহলে হ্যাভ হ্যাজ কখন আমরা হ্যাভ হ্যাজ অর্থ কখন আছে হবে, যদি কর্তার অধিকারে কোনো কিছু আছে বোঝায়, তাহলে বাক্যগুলো সাবজেক্ট গুলোর পরে হ্যাভ হ্যাজ বসবে মেন ভার্ব হিসেবে, যদি কর্তার অধিকারে কোনো কিছু আছে বোঝায়। এবং এই বাক্যগুলোকে কোন টেন্স বলা হয়, আমরা বলতে পারি এই বাক্যগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অধিকারে আসে বা আন্ডারে আসে। এরপরে আমরা এখন শিখব দেয়ার ইজ এবং দেয়ার আর আছে, দেয়ার ইজ এবং দেয়ার আর সম্পর্কে। তো দেয়ার ইজ কখন ব্যবহার করা হয় এবং দেয়ার আর কখন ব্যবহার করা হয়, আমরা এখন এই বিষয়টি শিখব। দেয়ার ইজ মানেও আছে, দেয়ার আর মানেও আছে। তাহলে আমরা একটি বাক্য লিখি, দেখো যে দেয়ার, টি এইচ ই আর ই, দেয়ার ইজ, দেয়ার ইজ, দেয়ার ইজ আছে বোঝাবে। তাহলে পুকুরে মাছ আছে, বা এই রুমে একটি চেয়ার আছে, কি বলতে পারি, দেয়ার ইজ এ চেয়ার, দেয়ার ইজ এ সি এইচ আই আর চেয়ার ইন দা রুম, ইন দা রুম, দেয়ার ইজ এ চেয়ার ইন দা রুম। এই ঘরে একটি চেয়ার আছে, ঘরটিতে একটি চেয়ার আছে। এবার দেয়ার আর দিয়ে একটি দিই, THERE, there are 4 tables, FOUR, 4 tables, TABLES, tables in this room, in this room। এখানে খেয়াল করি যে there are 4 tables in this room, এই ঘরে একটি হ্যাঁ ঘরটিতে একটি চেয়ার আছে। আর এখানে বলতেছে এই ঘরে 4টি চেয়ার আছে। তাহলে কি বুঝলাম, দেয়ার ইজ কখন ব্যবহার করব আর হ্যাভ হ্যাজ কখন ব্যবহার করব, একটু বলে দিচ্ছি এখনই, যে যদি কোনো স্থানে, এখান থেকে কি বুঝছি আমরা, রুমে একটি চেয়ার আছে, রুম কি একটা স্থান না, চেয়ার হচ্ছে একটি বস্তুবাচক, তাহলে এই চেয়ারটি কোথায় আছে, রুমের ভিতরে। তাহলে আমরা বলতে পারি যে রুম কোনো জায়গায় বা কোনো স্থানে যদি কোনো কিছু আছে বোঝায়, কোন স্থানে কোনো কিছু আছে বোঝায়, তাহলে বাক্যটি শুরু হবে দেয়ার ইজ ও দেয়ার আর দ্বারা। এখন পার্থক্য হলো যে দেয়ার ইজ কখন ব্যবহার করব আর দেয়ার আর কখন ব্যবহার করব। তোমরা খেয়াল করো, দেয়ার ইজ এর পরে এখানে একটি মাত্র চেয়ার, আর দেয়ার আর এর পরে এখানে কয়টি টেবিলস, 4টি টেবিলস। তাহলে দেয়ার আর আমরা তখন ইউজ করব যখন দেয়ার আর এর পরে নাউনটি একাধিক হয়, প্লুরাল হয়, প্লুরাল ফর্ম, 4 টেবিলস মানে অনেকগুলো বোঝাচ্ছে, একটি না, একের বেশি বোঝাচ্ছে, এখানে এই দেয়ার আর এবং দেয়ার ইজ এর পরে যে শব্দটি আছে সেটিকে এই বাক্যের ভিতরে, এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট বলা হয়। কি বলা হয়, সাবজেক্ট বলা হয়। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দেয়ার আর ব্যবহার করব, এবং সিঙ্গুলার হলে দেয়ার ইজ ব্যবহার করব। তাহলে এই নিয়মে, এবং তারপরে যে স্থানে আছে এই স্থানের নামটি আমরা পরে বসাবো, সামনে একটি প্রয়োজন মতো প্রিপজিশন বসাবো। এখন এখানে আমরা বলতে পারি যে দেয়ার ইজ এ ক্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দা টেবিল, অন দা টেবিল, there is a cat on the table, টেবিলের উপরে একটি কি আছে, বিড়াল আছে। এই ক্ষেত্রে আমরা দেখি যে প্রিপজিশন যে শুধু ইন আসবে তা না, ইন, অন, আন্ডার, অনেক বিভিন্ন রকম প্রিপজিশন, প্রয়োজন মতো এখানে প্রিপজিশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেয়ার ইজ এবং দেয়ার আর এর পরে একটি অবজেক্ট না সাবজেক্ট বা নাউন ব্যবহার করব, এবং তারপরে প্রিপজিশন প্রয়োজন মতো, এবং তারপরে হবে প্লেস বা জায়গার নাম, যে জায়গায় থাকবে সেই জায়গাটির নাম। যেমন টেবিল এখানে একটি জায়গা, কোথায় আছে, টেবিলের উপরে আছে, টেবিল একটি প্লেস বা জায়গা। তাহলে টেবিলের উপরে একটি বিড়াল আছে, এখানে যদি বলি টেবিলের উপরে না থাকে, যদি বলি যে টেবিলের নিচে আছে,
তাহলে কি হবে এখানে আন্ডার হয়ে যাবে। আন্ডার, আন্ডার মানে কি নিচে হয়ে গেল। তাহলে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল, টেবিলটির নিচে একটি বিড়াল আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দেয়ার ইজ এবং দেয়ার আর ব্যবহার করা হয় যদি কোনো স্থানে কোনো কিছু আছে বোঝায়, তাহলে আমরা দেয়ার ইজ দেয়ার আর ব্যবহার করব এবং তারপরে সাবজেক্ট দেব, তারপরে প্রিপোজিশন এবং জায়গার নাম, প্লেস নেম। এবং হ্যাভ হ্যাজ হবে যদি নিজের অধিকারে বা কর্তার অধিকারে কোনো কিছু বসে, সাবজেক্টের অধিকারে কোনো কিছু আছে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পেরেছি, এই ভিডিও দেখে আমরা বুঝতে পারলাম হ্যাভ হ্যাজ এবং দেয়ার ইজ এবং দেয়ার আর এর ব্যবহার। আমরা এইগুলোর উপর বাড়িতে প্র্যাকটিস করব এবং অনর্গল এইগুলো নিয়ে বাক্য তৈরি করব। তাহলে আমরা স্পিকিং শিখে যাব আস্তে আস্তে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে এবং যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।